লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ঢাকায় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে স্বাগত জানানোর নির্দেশ বিএনপি মহাসচিবের। কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না ইসি, বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। নির্বাচনের সময়সীমা নিয়ে চাপ নেই ইইউ। গাজীপুরে হাসনাতের উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা, জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে পাওয়া গণমাধ্যমের লাইসেন্সের তদন্ত করবে সরকার, তবে বন্ধ করার ইচ্ছে নেই জানালেন তথ্য উপদেষ্টা। এবং কুয়েটের শিক্ষক সমিতির আলটিমেটাম, 7 দিনে লাঞ্ছিতের ঘটনার বিচার না হলে ক্লাস প্রশাসনিক কার্যক্রমে না ফেরার ঘোষণা। স্বাগত সান্ধ্য বাজারে, আপনাদের সাথে পুরো আয়োজনে আসছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। লন্ডনের তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সময় বিকেল 4:10 হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে দেশের পথে রওনা দেবেন তিনি। কাল সকাল 10:30টার দিকে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। শাহাদাত অংশের প্রতিবেদন। প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন 2 পুত্রবধূ, সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও 2 গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। দেশনেত্রী, দেশমাতা কখন দেশে ফিরে আসবে, আমাদের সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। একটা গাইডলাইন, একজন অভিভাবক, এটা আমাদের খুব জরুরি দরকার। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা বেগম জিয়ার, ম্যাডাম জিয়ার অপেক্ষায় আছি। কাতারের আমিরের বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স বিরতি দিবে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কারণে কাতার প্রবাসী বাংলাদেশিরা আন্তরিক খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাতারের আমিরের প্রতি। চিকিৎসা গ্রহণ শেষে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন, পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া। উনি যখনই দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন বা বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেন, সেটা আমি মনে করি আমাদের তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেককে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন, তারা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে করেন। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার 2 পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাজছেন। বলা হচ্ছে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই। শাহাদাত অফরো, এখন, ঢাকা।
এ নিয়ে আরও জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন শরীফুল চৌধুরী। শরীফুল, বিমানবন্দরে কোনো প্রস্তুতি চোখে পড়ছে কিনা জানাবেন, নেতাকর্মীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন এবং খালেদা জিয়া সেখানে কখন উপস্থিত হতে পারেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আমার সামনের এই রাস্তা দিয়ে যাবেন এবং হিথ্রো এয়ারপোর্টে তিনি পৌঁছবেন। আমরা 10 মিনিট আগে ওনার বিশেষ একটা সূত্রে খবর পেয়েছি, উনি বাসা থেকে রওনা দিয়েছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লন্ডন সহ পুরো যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। যদিও জানেন আজকের আবহাওয়া অনেকটা ভিন্ন, তারপরও প্রতিকূল আবহাওয়া ভেদ করে অনেক নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। এই সকাল থেকেই এখানে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আমি যতটুকু জানি যে আমরা বিএনপির সিনিয়র কয়েকজনের ইনফরমেশন অনুযায়ী আমরা নিশ্চিত হয়েছি প্রায় 14 জনের বহর নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। এখান থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে 4:10 ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে এবং কাতারের দোহায় 1 ঘন্টার মতো একটু যাত্রা বিরতি হবে। এরপরে আবার সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার অনেক নেতাকর্মীদের সাথে। তারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, স্কটল্যান্ড থেকে, বার্মিংহাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য এসেছেন। পাশাপাশি অনেক নেতাকর্মীরা উচ্ছ্বসিত, পাশাপাশি আবার অনেকে দুঃখ প্রকাশ করছেন। এখানে খালেদা জিয়া প্রায় 4 মাস তার চিকিৎসা শেষে অবস্থান করছিলেন। প্রিয় নেত্রীকে তারা চলে যেতে দেখছেন, ওই জন্যই তারা অনেকটা দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন যে নেত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি দেশে যাবেন এবং দেশে ফিরবেন, সুস্থ হয়ে দেশে ফিরবেন। এবং তার শারীরিক সুস্থতা নিয়ে আমরা বিএনপির ঊর্ধ্বতন কয়েকজন সিনিয়র নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তার শারীরিক সুস্থতা তিনি অনেকটা স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আরো কিছু জানিয়ে রাখি, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সামনে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে উনি তার গাড়ি বহর দিয়ে ক্রস করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল চৌধুরী। বাংলাদেশে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়েও কোনো সময়সীমা চাপিয়ে দেওয়ার পক্ষেও নয় তারা। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার হওয়া উচিত বলে মনে করে ইইউ। এ সময় রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোরকে ভালো উদ্যোগ বলে অভিহিত করেন তিনি। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার নাকি নির্বাচন, দেশ জুড়ে এমন আলোচনা যখন তুঙ্গে, তখন নিজেদের অবস্থান তুলে ধরল ইউরোপের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেবার পক্ষে ইইউ। নির্বাচনের সময়সীমা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই, তবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। The timing is a matter for Bangladesh to take a decision upon. We see this political transition as leading up to democratic elections, so that's the important milestone I mentioned. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. মতবিনিময়ে মাইকেল মিলার জুলাই আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের রিপোর্ট, নারী সংস্কার কমিশনের সুপারিশ এবং সম্প্রতি ব্যাপক আলোচিত মানবিক করিডোরের বিষয়ে খোলামেলা কথা বলেন। মিলার বলেন, রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোরকে ভালো উদ্যোগ মনে করে ইইউ। রাখাইনে ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন, সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে।
Bangladesh and the UN to organize a high-level conference in the margins of the UN General Assembly later this year. So you will see us there making all of the points I have made today about the need for conditions in Myanmar to improve before you can have safe and dignified return, and absolutely committing to continue to channel funding to help a country like Bangladesh, which is it's providing a global public good in hosting. মতবিনিময়ে নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে মিলারের উত্তর, এই আন্দোলন বাংলাদেশের বিষয়, তবে নারী সংস্কার কমিশনকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখবার পরামর্শ তার। জানান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত, তবে সেই বিচার হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নাইম আবির, এখন, ঢাকা। আলোচনা করি যে কোনো সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনের সদস্যরা, তাই বিতর্কের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিইসি। ময়মনসিংহের নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে তিনি আরও বলেন, দিনের ভোট আর রাতে হবে না, কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ইশরাক হোসেনের শপথ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও জানান সিইসি। হারুনুর রশিদের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন সিইসি। সভার শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধারণা দিয়েছেন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে যত সিদ্ধান্ত আসে এটা কমিশনের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির সিদ্ধান্ত, কোনো একজন কর্মকর্তা বা কোনো একজন কমিশনারের সিদ্ধান্ত নয়, বা প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। আমরা থ্রেড বিয়ার আলোচনা করে যেই মতটাকে আমরা 5 জনে এগ্রি করি, সেটাই সেই সিদ্ধান্তটাই আমরা নিই। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোটকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান সিইসি। যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হবে ওর মধ্যে তো আমাদের এগুলো তো বাছাই করে এগুলো রেডি করে রাখতে হবে। এক্স্যাক্টলি দিনক্ষণ দিতে পারবো না, কারণ বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন জনের তো বিভিন্ন টাইম লাইন। আমরা যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলো রিপেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নিয়ে সিইসি বলেন, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশের রেজিস্ট্রেশন শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে কানাডায় চালু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। দুপুরে ইসি ভবনে তিনি জানান, দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে। বিস্তারিত দেখুন মিয়া আমিরুলের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন। এরই অংশ হিসেবে জেলা পর্যায়কে ঘ ক্যাটাগরি রেখে এনআইডি সংশোধনের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে। একই সাথে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশে ভোটার রেজিস্ট্রেশন কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হবে বলে নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির জানান, রোহিঙ্গাদের ডেটাবেস সংরক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয় নেওয়া হচ্ছে, তবে নির্বাচন কমিশন প্রয়োজনে ডেটাবেস ব্যবহার করতে পারবে। প্রায় 13 কোটি প্লাস যে আমাদের ডেটাবেস, এখান থেকে সবগুলা একটা করে খোঁজা তো সম্ভব না। তো আমরা যদি কোনো কারণে ম্যাচ দেখতে পাই,
আর যদি কেউ আমাদেরকে ইনফর্ম করে, এই দুইভাবে আমরা এটা পাই। 500+ আমাদের কাছে এই ডাবল এন্ট্রি আছে বা ডাবল এনআইডি আছে বা ভোটার রেজিস্ট্রেশন যাই বলে। তো এইটা আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনারা এটার একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন। এ সময় এনআইডি সেবার দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন ডিজি। জানান, দ্বৈত এনআইডিধারীদের প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়ার প্রবণতা ঠেকাতে আঙ্গুলের ছাপ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। তো অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা মিটিংও করেছি। এখন আমরা হয়তো ইনশাল্লাহ আল্লাহ ভালো করলে আগামী সপ্তাহে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করব, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আমরা থেকে ওই প্রবলেমগুলো সলভ করে আমরা যে 40টা দেশে এই এনআইডি সেবা চালুর যে পরিকল্পনা করছি সেটা যেন একটু এগিয়ে নেওয়া যায়। আমাদের যে চেকিংটা আছে, আমরা যে ইনিশিয়েটিভগুলো নিয়ে রেখেছি বা আমরা যে ব্যারিয়ারগুলো তৈরি করেছি, এগুলো অব্যাহত থাকবে। এ সময় 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলে জানানো হয়। আর সুনির্দিষ্ট কারণ দর্শানো ব্যতীত এনআইডি সংশোধন আবেদন বাতিল না হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে শনিবার রাতে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হামলার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আটকদের মধ্যে রয়েছে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, মাসুম আহমেদ, দীপু সহ আরও অনেকে। বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপরে হামলাকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। যারা এইটা দিয়ে একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ইচ্ছা সরকারের নেই, তবে ফ্যাসিবাদী শাসনামলে চালু হওয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স কে কিভাবে পেয়েছে তা খতিয়ে দেখা হবে। এমনকি কোন কোন সংবাদ মাধ্যম দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে। দুপুরে ফ্যাসিবাদী শাসনামলের সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এ কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে, সাথে ভুয়া সাংবাদিকদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনার আমলের মতো ফ্যাসিজম কোনো আমলেই হয়নি। আওয়ামী লীগের কর্মীরা পলাতক, এর জন্য দায়ী শেখ হাসিনা। এ সময় এই দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিচারের দীর্ঘসূত্রতা হচ্ছে, সরকারের ব্যর্থ হচ্ছে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার দায় সরকারকে নিতে হবে। গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত মামলাগুলো চালাতে গিয়ে কিন্তু অন্যান্য ক্ষেত্রে অভিজ্ঞতা অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার কোনো ধরনের সংশ্লিষ্ট পাওয়া যায়নি। নয়া দিগন্তের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে যুক্ত হব সরাসরি। বাংলাদেশ সময় রাত 9টা 10 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে
কাতার এয়ার অ্যাম্বুলেন্সে রওনা করবেন বেগম খালেদা জিয়া। বিমানটি উড্ডয়ন করবে বাংলাদেশ সময় রাত 9:10 এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি, যেটি চালক আসনে বসে আছেন তার ছেলে তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই গাড়িটি এই মুহূর্তে প্রবেশ করছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন অনেক বাংলাদেশি নাগরিক যারা লন্ডনে প্রবাসে থাকছেন। আর আসবো না আমাদেরকে সামনে। আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়া তার গাড়ি বহর নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন, হিথ্রো বিমানবন্দর এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। দুপুরে রাজধানীর মতিঝিলে 5 মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে মানব প্রাচীর নির্মাণ কর্মসূচিতে কথা বলেন তিনি। এদিকে সরকারের কাছে শহীদদের তালিকা প্রকাশ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। বিস্তারিত শাহাদাত অবধের প্রতিবেদনে। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালে সংগঠিত বর্বরচিত গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে সব বিভাগীয় শহরে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই ধারাবাহিকতায় মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর উদ্যোগে এই মানব প্রাচীর কর্মসূচি। মহানগরের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও। উপস্থিত নেতাকর্মীরা 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের পাশাপাশি হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি জানান। পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নীল নকশা বাস্তবায়নে ফেসিবাদের প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বলেন, রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস পালন করতে হবে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। এদিকে বিকেলে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার সংহতি প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন 2013 সালের 5 মে শহীদ হওয়া পরিবারের সদস্যরা। 2013 সালের 5 মে রাত 10টার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে। আমরা জানতাম কোন ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা যে ওখানে পাইনি। পরবর্তী দিন ভোর 5টায় আমরা আবার লাশ খুঁজতে বের হই। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি ইউনিটে, এমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই। সরকারের কাছে শহীদদের পরিপূর্ণ তালিকা প্রকাশ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। এর আগে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া। শাহাদাত এখন ঢাকা। ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির সভা শেষে সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিকে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বৈঠক চলছে দফায় দফায়। সমস্যার সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের। হেলাল মোল্লার ছবিতে জানাবেন রামিম চৌধুরী। ভিসি অপসারণের পরেও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা যেন কাটছে না। টানা 2 দিন ধরে শিক্ষা কার্যক্রম থেকে বিরত শিক্ষকরা। সোমবার সকালে 2 ঘন্টার বেশি সময় বৈঠক করে শিক্ষকরা জানান, গত 18 ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকজন শিক্ষক হামলা ও লাঞ্ছিত হয়েছেন। আগামী 7 কর্মদিবসের মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে শুধু ক্লাস নয়, প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকবেন তারা। আমরা 7 কর্মদিবসের মধ্যে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করবেন, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।
এই পরিবেশ নিশ্চিত হলে শিক্ষকবৃন্দ ক্লাসে যাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে। শিক্ষকবৃন্দ প্রশাসনের একটা পার্ট হিসেবে কাজ করে, যে পার্টির কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রশাসন এইগুলো বাস্তবায়ন করবেন। প্রশাসন যদি এগুলো এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে গড়িমসি করেন বা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে শিক্ষকবৃন্দ প্রশাসনিক কাজে আর সহযোগিতা করবেন। এদিকে শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকায় কুয়েটে বন্ধ সব ক্লাস পরীক্ষা। সমস্যার সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের। করোনার কারণে অলরেডি আমাদের 1 বছরের মতো প্রায় আমরা পিছিয়ে আছি এবং আমাদের সাথে বুয়েটের ওরা অলরেডি গ্র্যাজুয়েট করে ফেলছে। 5 দফা দাবির সাথে যত দ্রুত সম্ভব আমরা আশাবাদী যে এই সপ্তাহের মধ্যে আমরা আশা করি যে হয়তো ক্লাস পরীক্ষা আমরা ফিরে যেতে পারবো। আমরা আসলে আটকা পড়ে গেছি, আসলে এখন আমাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। স্যার যদি তবুও ক্লাস না নেন আমাদের আসলে অনেক পিছিয়ে যাবো আমরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। দ্রুত শিক্ষা কার্যক্রম সচল করার আশ্বাস দেন তিনি। উভয় পক্ষই আহত, সবারই ক্ষোভ আছে, সবারই বলতে পারো যে দাবি আছে, তোমাদেরও আছে, শিক্ষকদেরও আছে। এখন আমি তো মনে করো যে বলা যায় যে তোমাদের মাঝে এসে যা বুঝেছি তাতে আসলে ঘটনার গভীরতা অনেক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষ হয়, এতে আহত হয় অনেকে। 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয় একাডেমিক কার্যক্রম ও হল। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে শুরু হওয়ার কথা ছিল ক্লাস পরীক্ষা। রামিম চৌধুরী, এখন, খুলনা। চট্টগ্রামে খনন কাজের সময় অবিস্ফোরিত অবস্থায় 6টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় ভবন নির্মাণের জন্য খনন কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে রোববার রাতে 5 ফিট গভীরে যাওয়ার পর বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। পরে সেগুলোকে লোহা মনে করে সকালে ভাঙাড়ির দোকানে বিক্রি করতে গেলে শুরু হয় আলোচনা। দুপুরে পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধারণা করা হয় উদ্ধার হওয়া বস্তুগুলো অবিস্ফোরিত বোমা। পরে বিষয়টি বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। বিসিএস থেকে আলাদা করে স্বাস্থ্য ক্যাডারের পরিবর্তে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে স্বতন্ত্র কাঠামো গঠন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, বেসরকারি সকল সেবার মূল্য নির্ধারণ সহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কমিশন। একই সঙ্গে সুপারিশ করা হয় চিকিৎসকদের চেম্বারে গিয়ে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি দেখা করতে পারবেন না। এদিকে এখনই একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সহজে বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা সম্ভব বলে মত কমিশনের সদস্যদের। মুজাহিদ শুভর প্রতিবেদন। স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতির চক্রে নিরুপায় সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যু, আর সেই সঙ্গে মানহীন চিকিৎসার অভিযোগ ভুরি ভুরি। বেসরকারিতে সেই সেবাও কিনতে হয় উচ্চ মূল্যে। সরকারি হাসপাতালে রয়েছে দালালের বাধাহীন দৌরাত্ম্য। স্বাধীনতার 54 বছরেও দেশের চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতাই স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণে। এক্ষেত্রে সংবিধান সংশোধনের সুপারিশও করা হয়েছে। শুধু তাই নয়, যুগ যুগ ধরে অবহেলিত কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকে কার্যকরী করতে বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেবারও সুপারিশ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা যে মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখন একটা আইন তো অর্ডিন্যান্স করতে পারেন তারা। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর সুপারিশ করা হয়েছে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সকল তথ্য আজীবন রেকর্ড থাকবে। তবে সেবার মান বাড়ানোর লক্ষ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বায়ত্তশাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগেই দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করতে। মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে, এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রোগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউশনের প্রাইভেট রোগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম তার জন্য ইনকাম ব্যবস্থা। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা, কারণ এখানে অন্যান্য যে সার্ভিসগুলো আছে, পরিবার পরিকল্পনা বা নার্সিং, প্যারামেডিক, এদেরকে সমন্বিত করতে হবে। এবং এই সমন্বিত করা আমাদের একটা বার্নিং একটা আমাদের এক্সপিরিয়েন্স।
দেশের প্রায় 70% মানুষ এখন সেবা নেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। তাই বেসরকারিতে সকল সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। তবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ডাক্তারের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। এদিকে সারা দেশে সেবা ছড়িয়ে দিতে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসনের কথা মাথায় রেখে সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ ও ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। জেলা পর্যায়ে বিশেষায়িত টারশিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ইতালি, তবে যাওয়ার প্রক্রিয়া বৈধ করার তাগিদ দেশটির। সচিবালয়ে বাংলাদেশ ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এছাড়া মাফিয়া চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাংলাদেশের পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে বাংলাদেশিদের সলিল সমাধি নতুন কিছু নয়। কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভিসা নিয়ে সেখান থেকে মাফিয়া চক্রের মাধ্যমে ইতালি যেতে অমানবিক সাগর যাত্রার এসব খবর শিরোনামও হয়েছে বারবার। ইতালির অভিবাসী বিষয়ক কর্তৃপক্ষের হিসাব, শুধুমাত্র 2024 সালেই অবৈধভাবে সাগর পথে ইতালি পৌঁছেছে 66,000-এর বেশি শরণার্থী। দেশটির দাবি এর 21% বাংলাদেশি। এই যখন পরিস্থিতি, তখন ঢাকা সফর করছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্দোদোসি। সফরের প্রথম কর্মসূচি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার এই দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় আধা ঘন্টার বৈঠকে মোটা দাগে ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন প্রবণতা, ইতালি সরকারের পর্যবেক্ষণ এবং বাংলাদেশ সরকারের করণীয় নিয়ে খোলাখুলি আলাপ করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইতালি সরকার বাংলাদেশি অভিবাসীদের পরিশ্রম ও দক্ষতার ব্যাপারে ইতিবাচক, তবে তারা চায় ইতালি গমনের এই প্রক্রিয়া বৈধ হোক। আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। মাফিয়া চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে ইতালি পুলিশ পারদর্শী জানিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীগুলোকে ইতালি সহায়তা করতে আগ্রহী জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্দোসিকে গার্ড অব অনার দেয়া হয়। আজহার লিমন, এখন, ঢাকা। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে নতুন করে প্রায় 800 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও স্ত্রী রোকসানা হাসান সহ এই দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। দীর্ঘ এক যুগ ক্রিকেট বোর্ডে রাজত্ব কায়েম করা পাপনের বিরুদ্ধে আছে আরও নানা অনিয়মের অভিযোগ। রেদওয়ান শাওনের প্রতিবেদন। আবারও খবরের শিরোনামে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার একা নন, স্ত্রী রোকসানা হাসান ও তার অ্যাকাউন্টে প্রায় 800 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিসিবিতে এক যুগ দায়িত্ব পালনের পর গেল আগস্ট মাসে দেশ ছেড়ে পালিয়ে যান পাপন ও তার পরিবারের সদস্যরা। তবে দেশ ছাড়লেও একে একে সামনে আসতে থাকে দীর্ঘ শাসন আমলে পাপনের করা নানা অপকীর্তির তথ্য।
বিপিএল এর 10টি আসরে টিকিট বিক্রির পরিসংখ্যানে গড়মিলের প্রমাণ পেয়েছে দুদক, যেখানে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিগত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এছাড়াও মুজিব বর্ষের কনসার্ট সহ বিসিবির নানা আয়োজনে 19 কোটি টাকা লোপাটের অভিযোগও পেয়েছে সংস্থাটি, যেখানে সর্বেসর্বা ছিলেন নাজমুল হাসান পাপন। পাপনের মেয়াদে সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ। 1000 কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছে দুদক, যা নিয়ে আলাদাভাবে অনুসন্ধানও চলছে। সবশেষ পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধানও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠিও দিয়েছে সংস্থাটি। কিশোরগঞ্জ 6 ও সাবেক যুব ক্রীড়ামন্ত্রী 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের আমলে বিসিবিতে প্রভাব বিস্তার করা পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছে দুদক। জনাব নাজমুল হাসান পাপনের 4 সন্তান এবং জনাব ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের পত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে। রেদওয়ান শাওন, এখন। এবারে খেলার খবর। বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টকে আনাড়ি বললেন বোলিং কোচ তারেক আজিজ। সেই সাথে পুরো বোলিং ইউনিটকে ইনজুরি মুক্ত রাখতে অভিজ্ঞ মেডিকেল টিমের বিকল্প নেই বলে জানালেন জাতীয় দলের সাবেক এই পেসার। নিজেদের মোমেন্টাম ধরে রাখতে পারলে পাকিস্তান সিরিজে সাফল্য মিলবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে আলাদা করে নজর কেড়েছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের পাশাপাশি হাসান মাহমুদ, এবাদত, শরীফুল কিংবা তানজিম সাকিবদের সমন্বয়ে পেসারদের তালিকাটা বেশ লম্বা। তবে সম্ভাবনাময়ী এই বিভাগকে বারবার হানা দেয় ইনজুরি। তাতে শঙ্কা জাগে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও। আর এসবের জন্য সাবেক পেসার তারেক আজিজ দুষলেন বিসিবির মেডিকেল বিভাগকে, সঙ্গে দিলেন উত্তরণের টোটকাও। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি। যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি, বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। গেল বছর জাতীয় দলের পেস বোলিং ইউনিট নিয়ে কাজ করেছেন তারেক আজিজ। জানেন দলের শক্তি ও দুর্বলতার কথাও। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের আগে দলকে বাতলে দিলেন সাফল্য পাওয়ার উপায়। ক্রিকেট গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে, সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি-20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্র্যাব করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। আপনি কাকে দিয়ে কখন কি বের করবেন, প্র্যাকটিস প্রিপারেশনের যে জায়গাটাতে আপনি যদি নিজেকে প্রপার ওয়েতে বিল্ড করে নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসটা আপনার পরে আনার চান্স আছে। সোমবার আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটি টি-20 সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। সপ্তাহখানেকের ক্যাম্প শেষে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন লিটন দাসরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া দেশের উদ্দেশ্যে রওনা দেবেন কিছুক্ষণেই। কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না ইসি। বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। নির্বাচনের সময়সীমা নিয়ে চাপ নেই ইইউর। গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা, জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে পাওয়া গণমাধ্যমের লাইসেন্সের তদন্ত করবে সরকার, তবে বন্ধ করার ইচ্ছে নেই জানালেন তথ্য উপদেষ্টা। এবং কুয়েটের শিক্ষক সমিতির আলটিমেটাম, 7 দিনে লাঞ্ছিতের ঘটনায় বিচার না হলে ক্লাস প্রশাসনিক কার্যক্রমে না ফেরার ঘোষণা।
এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।